আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আবারও আমি হাজির হয়েছি। আজকে আমরা 16তম ক্লাসে, অর্থাৎ আমরা 16তম ক্লাসটা আজকে আমরা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আর গত ক্লাসে যেটা ছিল, আমরা 15তম ক্লাসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সমাধান করেছিলাম ব্যাখ্যা সহকারে। তো সেটারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা 16তম ক্লাসে, যেখানে 526 থেকে 560 পর্যন্ত প্রশ্ন আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। তো আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন চাইলে কমেন্টে জানাতে পারেন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার জিজ্ঞাসা থাকে বা যদি কোনো কিছু প্রবলেম হয়, আমাদের প্রশ্ন সলভ করতে গিয়ে বুঝতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলোর যথাযথ অ্যান্সার দেওয়ার। আচ্ছা, মোহাম্মদ আলফাস বলেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আচ্ছা, আপনারা লাইভে অনেকেই যুক্ত হচ্ছেন এবং আশা করি আমাদের লাইভ সেকশনে আজকে যে প্রশ্নগুলো রয়েছে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করব। ওকে, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম যে প্রশ্নটা রয়েছে সেইটা একটু দেখার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটা রয়েছে, আচ্ছা অনেকেই যুক্ত হয়েছেন, এমএসটি রিয়া সহ হাবিবা বিনতে সরকার সবাই যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করছি, শুরু করছি কথা না বাড়িয়ে। আমরা ফার্স্ট প্রশ্ন একটু খেয়াল করি। তো তার আগে একটু বলি, আপনারা যারা আমাদের লাইভ সেকশনে যুক্ত হয়েছেন আপনাদের ক্লাসটা চাইলে শেয়ার দিতে পারেন, এবং আপনাদের যারা পরিচিত রয়েছে অবশ্যই মেনশন দিতে পারেন, যাতে করে তারা আমাদের এই ক্লাসটাতে যুক্ত হতে পারে। তো যাই হোক, কথা না বাড়াই, আমরা শুরু করে দেব আজকের প্রথম যে প্রশ্নটা রয়েছে। খেয়াল করি, প্রথম প্রশ্ন যেটা রয়েছে 526 নম্বর যে প্রশ্নটা, এখানে বলা হয়েছে যে সঞ্চিতা। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে সঞ্চিতা সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রনাথ দত্ত, মোহিতলাল এবং কাজী নজরুল ইসলাম। খুব কমন একটা প্রশ্ন, এবং বলা যায় যে আমরা ম্যাক্সিমাম বললে সবাই আমরা এই প্রশ্নটার কিন্তু অ্যান্সার জানি। ঠিক আছে, তো এই প্রশ্ন রিলেটেড আর কি কি প্রশ্ন হতে পারে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। তার আগে আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমরা যেই ক্লাসগুলো করছি এবং যেই প্রশ্নগুলো সমাধান করছি, তো হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের যেই প্রশ্নের টপিকটা কিন্তু হয়তোবা ঘুরে ফিরে চলে আসবে, কিন্তু যদিও আমাদের প্রশ্নগুলো রিপিট হবে না, কিন্তু টপিক কিন্তু চলে আসবে। একাধিক টপিক কিন্তু, মানে একটা টপিকে কিন্তু একাধিক প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং এইভাবে আমরা বোঝানোর চেষ্টা করব। তো খেয়াল করি, সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? এটা কিন্তু কাজী নজরুল ইসলাম। আমরা কিন্তু সবাই জানি কাজী নজরুল ইসলামের কিন্তু সঞ্চিতা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল কত সালে? প্রকাশিত হয়েছিল যদি বলা হয় তাহলে এটা 1922 সালের অক্টোবরে। সরি, এটা হচ্ছে 1928 সাল, 1928 সালের, 1928-এর অক্টোবরে। তো সঞ্চিতা কাব্যগ্রন্থটি 1928-এর অক্টোবরে প্রকাশিত হয়েছিল। তো এই যে সঞ্চিত কাব্যটা, এখানে মোট কবিতার সংখ্যা যদি বলা হয় তাহলে আমরা বলবো যে এই সঞ্চিতা কাব্যগ্রন্থে টোটালে 78টি কবিতা ছিল, মোট 78, অর্থাৎ 78টি কবিতা ছিল। আর গানের কথা যদি বলা হয় সেক্ষেত্রে 17টি গান ছিল, অর্থাৎ 78টি কবিতা এবং 17টি গান নিয়ে কিন্তু এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কি করেছিলেন? রচনা করেছিলেন। তো এই রচনাটা কিন্তু সঞ্চিতা, এই যে কাব্যগ্রন্থটা রয়েছে, এটা কিন্তু তিনি কি করেছিলেন? উৎসর্গ করেছিলেন। তিনি অনেকে কমেন্ট করেছেন সঠিক অ্যান্সারটা। আচ্ছা, ওকে, রিমা খাতুন বলেছেন কাজী নজরুল ইসলাম। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই সঞ্চিত কাব্যগ্রন্থ কিন্তু কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কি করেছিলেন? উৎসর্গ করেছিলেন এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি। উৎসর্গ করেছিলেন কাকে? রবীন্দ্রনাথকে কি করেছিলেন? উৎসর্গ করা হয়েছিল সঞ্চিতা কাব্যগ্রন্থটি।
আর রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলা হয়, আর যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেছিলেন, সেটা যদি প্রশ্ন করা হয় তাহলে সেটার অ্যান্সার কি হবে? বসন্ত। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে কি করেছিলেন? উৎসর্গ করেছিলেন। উৎসর্গ করেন কাকে? কাজী নজরুল ইসলামকে, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে এই বসন্ত গীতিনাট্যটি উৎসর্গ করা হয়। তো আমরা এখান থেকে কিন্তু কয়েকটা বিষয় জানলাম। তার মধ্যে হচ্ছে কি, যদি বলা হয় যে সঞ্চিতা কাব্যটি কার? নজরুলের উৎসর্গ করা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর সঞ্চয়িতা যেটা যদি বলা হয় সঞ্চয়িতাটা কার আসলে লেখা, এই ক্ষেত্রে কিন্তু হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। যদি সঞ্চিতা বলা হয় সেক্ষেত্রে নজরুলের কাব্য, আর সঞ্চয়িতা যদি বলা হয় সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ এটা। তো এইটা কিন্তু এই বসন্ত গীতিনাট্যটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন। আর নজরুল হচ্ছে উৎসর্গ করেছিলেন কি? সঞ্চিতা কাব্যগ্রন্থ। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, শামীম রেজা কমেন্ট করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ করেছেন। জি। আচ্ছা, নেক্সট প্রশ্ন খেয়াল করি। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটা আসলে কোন ধরনের বাক্য? বাক্যের কিন্তু প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। সহকারী প্রাথমিক জজ পরীক্ষায় আসছিল, বিজিএস পরীক্ষায় ছিল যেটা, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক নাকি মিশ্র বাক্য। আমরা কিন্তু প্রায় সবাই জানি যে আসলে যৌগিক বাক্য হওয়ার কিন্তু কিছু শর্ত রয়েছে বা কিছু শব্দ রয়েছে, যদি সেই শব্দগুলো যদি থাকে, যেমন যদি বলা হয় এবং, ও, অথবা, কিংবা বরং, তো এই সকল যদি শব্দ যুক্ত করে, এই সকল শব্দ যদি সেন্টেন্সের মধ্যে থাকে কিন্তু, তাহলে সেটা কি হবে? কিন্তু, তাহলে সেক্ষেত্রে সেটা যৌগিক বাক্য হয়ে যাবে। সেটাকে আমরা কি বলবো? যৌগিক বাক্য। সেটা আমরা যৌগিক বাক্য হিসেবে চিহ্নিত করব। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি যে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন, এবং এই পত্রিকাটি আসলে কত সালে প্রকাশিত হয়েছিল? যদি বলা হয়, প্রথমে খেয়াল করি, সমাচার দর্পণ পত্রিকাটির সম্পাদক ছিলেন হচ্ছে জন ক্লার্ক মার্শম্যান। তিনি কি করেছিলেন? সম্পাদনা করেছিলেন। যদি বলা হয় বাংলা ভাষার প্রথম সংবাদপত্রটা কোনটা ছিল? সমাচার দর্পণ ছিল বাংলা ভাষার প্রথম সংবাদপত্র, যেটা কিনা 1822 সালের আচ্ছা 1818 সালের 23শে মে 1818 সালের 23শে মে কি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? শ্রীরামপুর মিশন থেকে। 1818 সালের 23শে মে শ্রীরামপুর মিশন থেকে প্রথম প্রকাশিত হয়। শ্রীরামপুর মিশন থেকে প্রথম প্রকাশিত হয়, এবং এই পত্রিকার সর্বশেষ যে লেখাটা প্রকাশিত হয় সেটা হচ্ছে আচ্ছা আব্দুল্লাহ, আচ্ছা 526 থেকে শুরু হচ্ছে আজকে আমাদের, ঠিক আছে? আজকে আমাদের প্রশ্ন করেছেন কত থেকে? আমাদের 526 থেকে শুরু হবে, হচ্ছে 560 পর্যন্ত আজকে আমরা কোশ্চেন সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, তো প্রশ্ন খেয়াল করি। এটা 1841
1841 সালের কি হয়েছিল, সর্বশেষ যে লেখা শেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল 1841 সালের 25শে ডিসেম্বর। 1841 সালের 25শে ডিসেম্বর। এবং এই পত্রিকায় কিন্তু 25 ডিসেম্বর প্রতি শনিবার করে প্রকাশিত হতো। এই পত্রিকাটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ প্রতি সপ্তাহের শনিবার করে এই সাপ্তাহিক যে পত্রিকাটা রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হতো সাপ্তাহিক পত্রিকা হিসেবে। তো আমরা এখানে যদি কয়েকটা প্রশ্ন খেয়াল করি, যে প্রথমে যদি বলা হয় যে পত্রিকার সম্পাদনা কে করেছেন, জন ক্লার্ক মার্শম্যান, কত সালে করেছেন, 1818 23শে মে শ্রীরামপুর মিশন থেকে, কলকাতা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছিল। এবং সর্বশেষ সংখ্যা প্রকাশিত হয় কত সালে, সর্বশেষ সংখ্যা যদি প্রকাশিত কত সালে হয় সেটা যদি আমরা বলি, সেটা কিন্তু 1841-এর 25শে ডিসেম্বর। 1841 সালের 25শে ডিসেম্বর ছিল কি সর্বশেষ প্রকাশনা। এবং এই পত্রিকাটা কিন্তু প্রতি সপ্তাহে অর্থাৎ শনিবারে প্রকাশিত হতো। আচ্ছা, খেয়াল করি পরবর্তী প্রশ্ন, একটু খেয়াল করি। শুদ্ধ শব্দ কোনটি, শুদ্ধ শব্দ কোনটি, দুদকের উপসহকারী পরিচালক প্রশ্ন ছিল। এখানে খেয়াল করি ঐকমত্য বানানটি এখানে ভুল রয়েছে, এখানে বানান সঠিক হচ্ছে ঐকমত্য, এটা সঠিক, তাহলে এটা ভুল হচ্ছে, এটা সঠিক হচ্ছে ঐকমত্য। লক্ষণীয় বানানটি হচ্ছে সঠিক, এখানে শুদ্ধ বলছে, শুদ্ধ শব্দ কোনটি, লক্ষণীয়। তাহলে খ্রিস্টাব্দ বানানের সঠিক কোনটা হবে, খ্রিস্টাব্দ, এটা ভুল, খ্রিস্টাব্দ বানানের সঠিক হচ্ছে খ্রিস্টাব্দ। আচ্ছা, এটা আর কি অচিন্তনীয়, অচিন্তনীয় বানানটা এখানে ভুল রয়েছে, এটাও ভুল রয়েছে, এটা সঠিক বানান হচ্ছে অচিন্তনীয়। আচ্ছা, অচিন্তনীয়। আপনাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন বলছে যে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি, বাংলা সাহিত্যের যে প্রাচীন নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে কোনটি আসলে প্রাচীন নিদর্শন। তো এখানে যদি বলা হয় আচ্ছা, এটার অ্যান্সার কি হবে, বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি, এটার অ্যান্সার হচ্ছে দোহাকোষ, দোহাকোষ। তো যদি অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন যদি বলা হয়, অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন যদি বলা হয়, সাহিত্য নিদর্শনের কথা যদি বলা হয়, তাহলে সেটার অ্যান্সার কি হবে, নিরঞ্জনের রুষ্মা বা নিরঞ্জনের হচ্ছে কি উষ্মা। এটা হচ্ছে কি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন, অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। আর গোপীচন্দ্রের সনষ্ট লিখেছেন কে, শুকুর মোহাম্মদ। শুকুর মোহাম্মদের হচ্ছে কি গোপীচন্দ্রের সন্ন্যাস। আর ভবানী দাসের হচ্ছে ময়নামতির গান। এই দুইটাই কিন্তু গোপীচন্দ্রের সন্ন্যাস এবং ময়নামতির গান, এই দুইটাই হচ্ছে কি মধ্যযুগের সাহিত্য নিদর্শন, এই দুইটাই হচ্ছে মধ্যযুগের সাহিত্য নিদর্শন। মধ্যযুগের সাহিত্য নিদর্শন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। সাফিয়া আক্তার সাবি কমেন্ট করেছেন দোহাকোষ, ইমরান হাসান কমেন্ট করেছেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কুলের সমীপে এর সংক্ষেপ কি হবে, কুলের সমীপে। যেগুলো এক কথায় উত্তর রয়েছে, অর্থাৎ মুখস্থ বেস, যেরকম এক কথায় উত্তর, পরিভাষা, সমর্থক, বাগধারা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে মেমোরাইজিংয়ের বিষয় আসলে বোঝার কোনো কিছু নেই, এগুলো একদম ফুললি মেমোরাইজ করতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে। তো এখানে খেয়াল করি, কুলের সমীপে এর সংক্ষেপণ হচ্ছে উপকূল, উপকূল। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে, কর্তৃকারক, সম্প্রদানকারক, করণকারক, নাকি আসলে কর্মকারক। তো এইটার অ্যান্সার হচ্ছে কর্তা যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পন্ন করেন, কর্তা যাকে উদ্দেশ্য করে বা যাকে আশ্রয় করে কর্তা কি করেন, ক্রিয়া সম্পাদন করেন, ক্রিয়া সম্পাদনা করেন বা ক্রিয়া সম্পাদন করেন, তাকে হচ্ছে কর্মকারক বলে, তাকে কর্মকারক বলে। কর্মকারক কিন্তু আমরা কিন্তু কর্মকারকের সম্পর্কে যদি বলি, আচ্ছা
কর্তা কিন্তু যাকে উদ্দেশ্য করে, কর্তা হচ্ছে যাকে উদ্দেশ্য করে বা আশ্রয় গ্রহণ করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদনা করে তাকে বলা হচ্ছে কর্মকারক। তো কর্ম কিন্তু দুই প্রকার, কর্ম হচ্ছে দুই প্রকার। আমরা জানি কর্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি মুখ্য কর্ম আর একটা হচ্ছে কি গৌণ কর্ম। মুখ্য কর্ম এবং হচ্ছে কি গৌণ কর্ম। তো যদি বলা হয় বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। তো যদি বলা হয় যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে এখানে আসলে কোনটি মুখ্য আর কোনটি গৌণ, এটা কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করবো। খেয়াল করি, বাবা কাকে কলম কিনে দিয়েছেন যদি বলা হয় তো আমাকে, তো এখানে কিন্তু আমাকে কলম করে কিনে দিয়েছেন, তাহলে আমাকে অর্থাৎ ব্যক্তিবাচক, যদি ব্যক্তিবাচক বোঝায় সেক্ষেত্রে সেটা কি হবে, এটা হচ্ছে গৌণ কর্ম। যদি ব্যক্তিবাচক হয় এটা হচ্ছে গৌণ কর্ম। আর যদি হচ্ছে বস্তুবাচক অর্থাৎ কলম কিনে দিয়েছেন, কাকে কিনে দিয়েছেন, আমাকে কিনে দিয়েছেন। কি কিনে দিয়েছেন, কলম। তো কলম কিনে দিয়েছেন সেক্ষেত্রে এটা কি হবে, মুখ্য কর্ম, মুখ্য। তো আমাদের কিন্তু অনেক সময় এই মুখ্য এবং এই গৌণ নিয়ে কি হয়, অনেক সময় মানে উল্টাপাল্টা হয়ে যায় যে আসলে কোনটা মুখ্য, বস্তু মুখ্য নাকি আসলে ব্যক্তিটা আসলে মুখ্য, এটা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়। তো এটা বোঝার জন্য আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি যে গণ বলতে কি বোঝায়, বলে না যে জনগণ বা মানুষজন বা জনগণ, এখানে অনেকগুলো জনসমাগম হয়েছে বা জনগণের জন্য আমরা কাজ করি। অনেক সময় বলে না যে নেতা খেতা বা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা কি করেন, বলে যে আমরা শুধুমাত্র জনগণের জন্য কাজ করি, জনগণ। তো এখানে কিন্তু গণ রয়েছে, তো গণ মানে কি মানুষ, জনগণ বলতে মানুষকে বোঝায় অর্থাৎ ব্যক্তিকে বোঝায়, সেই হিসেবে এখানে গটা জনগণের বানানোর ক্ষেত্রে কিন্তু গণ রয়েছে, তো এখানে গটা রয়েছে অর্থাৎ গৌণ। তো সেক্ষেত্রে আমরা ব্যক্তি বোঝালে সেই ক্ষেত্রে আমরা কি গৌণ কর্ম হিসেবে আমরা চিহ্নিত করবো, আর বস্তু হলে কি মুখ্য কর্ম। আচ্ছা, খেয়াল করে, মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেছেন, মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এটা আসলে কার লেখা কবিতা, কবিতার লাইন। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এটা কবিতার নাম হচ্ছে মানুষের মৃত্যু হলে, কবিতার নামই হচ্ছে মানুষের মৃত্যু হলে। মানুষের মৃত্যু হলে হচ্ছে কবিতার, অর্থাৎ মানুষের মৃত্যু হলে কবিতার লাইন হচ্ছে এইটা, অর্থাৎ মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। এটা কে রচনা করেছেন, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ লিখেছেন কোন কবিতায়, মানুষের মৃত্যু হলে কবিতায়। তো জীবনানন্দ দাশের ডাক নাম ছিল হচ্ছে মিলু। জীবনানন্দ দাশের কিন্তু ডাক নাম ছিল কি, মিলু। জীবনানন্দ দাশের ডাক নাম হচ্ছে মিলু। জীবনানন্দ দাশের ডাক নাম ছিল হচ্ছে মিলু, এবং জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়, জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন হচ্ছে 1899 সালের বরিশালে জন্মগ্রহণ করেন। বরিশাল 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেছেন, 1899 সালের বরিশালে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, যে সাদিয়া তাসনিম কমেন্ট করেছেন, শ্বেত সরকার বলেছেন মিলু। জি, জীবনানন্দ দাশের ডাক নাম ছিল হচ্ছে মিলু, তিনি জন্মগ্রহণ করেছেন 1899 সালের বরিশালে এবং মৃত্যুবরণ করেছেন 1954 সালে পশ্চিমবঙ্গের, মৃত্যুবরণ 1954 সালের কলকাতায় মৃত্যুবরণ করেন, কলকাতায়। আচ্ছা আচ্ছা, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন আপনারা, ওকে। আচ্ছা, শাহরিয়ার হুসাইন বলেছেন যে একসাথে ক্লাসগুলো কোথায় পাবো, আমাদের একসাথে ক্লাসগুলো পাবেন আমাদের যে ক্লাস হচ্ছে বর্তমানে, এখন যে ক্লাসটা হচ্ছে এইটার নিচে কিন্তু দেখবেন যে একটা গ্রুপের লিঙ্ক শেয়ার করা রয়েছে, সেই গ্রুপে আপনারা ইনভলভ হয়ে যুক্ত হয়ে সেখানে আমরা আমাদের অতীতের যত ক্লাস ছিল, এটা শুধুমাত্র বাংলার জন্য না, আমাদের যে 4টা ক্লাসের যে 4000 প্রশ্নের সমারোহণে যে আমরা যে ক্লাসগুলো নেই, সেগুলো সবগুলো ক্লাস কিন্তু আমাদের এই প্রাইভেট যে গ্রুপটা রয়েছে সেখানে পাবেন, ক্লাস এবং পিডিএফ দুইটাই কিন্তু সেখানে পেয়ে যাবেন।
আর আরও যদি বলি ইউটিউবের কথা যদি বলি, তো ইএম জব নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ইএম লিখে সার্চ দিলে হবে বা ইএম জব লিখে সার্চ দিলে হবে। তো সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের সবগুলো ক্লাস সিকোয়েন্স অনুযায়ী কিন্তু সাজানো রয়েছে, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। ওকে, তো পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, হ্যাঁ, তিনি 1899 থেকে 1954 সাল পর্যন্ত জীবিত ছিলেন। আচ্ছা, তো জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যর পরে কি বসে? জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কি বসে? তো জ্যোতি বিরাম চিহ্নর ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় খুবই প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, যদি বলা হয় কাল যে লোকটি এসেছিল সে আমার পূর্ব পরিচিত। সে আমার পূর্ব পরিচিত। তো খেয়াল করি, পূর্ব পরিচিত, তো জটিল বাক্যের ক্ষেত্রে কি বলছে? পরিচিত। তো এটা কিন্তু একটা জটিল বাক্য। তো জটিল বাক্যের ক্ষেত্রে বলা হয়েছে যে জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যর পরে, অর্থাৎ কাল যে লোকটি এসেছিল এটা হচ্ছে একটা বাক্য, খণ্ডবাক্য, আর একটা হচ্ছে কি সে আমার পূর্ব পরিচিত। তার মানে এখানে কি হয়েছে? একটা কমা হয়েছে, অর্থাৎ জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে একটা কমা বসবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন খেয়াল করি, গীত গোবিন্দ কাব্য রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব সভাকবি ছিলেন কার? প্রথমে গীত গোবিন্দ কাব্যটা কিন্তু আসলে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। এই কাব্যটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। যিনি রচয়িতা করেছেন তার নাম হচ্ছে কি? জয়দেব। তো প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা আরেকটা প্রশ্ন পেয়ে গিয়েছি। তো পরীক্ষায় কিন্তু এভাবেও আসতে পারে যে গীত গোবিন্দ কাব্য রচয়িতাকে, এটাও কিন্তু আসতে পারে। এটা যদিও প্রশ্নে দেওয়া রয়েছে। তো গীত গোবিন্দ কাব্য রচয়িতা জয়দেব, সেটা আমরা জানলাম। গীত গোবিন্দ কাব্য রচনা করেছেন কোন ভাষায়? সংস্কৃত ভাষায় জানলাম। আর কার সভাকবি ছিলেন? জয়দেব কার সভাকবি ছিলেন তাহলে? জয়দেব ছিলেন হচ্ছে লক্ষণ সেনের সভাকবি। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন কে? লক্ষণ সেন। যদি বলা হয় বাংলার শেষ হিন্দু রাজা, বাংলার শেষ হিন্দু রাজা কিন্তু ছিলেন হচ্ছে লক্ষণ সেন। রাজা ছিলেন হচ্ছে কে? রাজা হচ্ছে লক্ষণ সেন ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা। একই সাথে তিনি সেন বংশের চতুর্থ রাজা ছিলেন। সেন রাজবংশের চতুর্থ রাজা ছিলেন। সেন রাজবংশের কিন্তু চতুর্থ রাজা ছিলেন। তো লক্ষণ সেনের পিতার নাম ছিলেন হচ্ছে বল্লাল সেন। লক্ষণ সেনের পিতার নাম ছিলেন হচ্ছে বল্লাল সেন। লক্ষণ সেনের পিতার নাম ছিলেন হচ্ছে কি? বল্লাল সেন। আচ্ছা, ইমরান হোসেন হর্ষবর্ধন বলেছেন জি না, এটা সরি ভাইয়া, এটার অ্যান্সার হচ্ছে লক্ষণ সেন হবে। হ্যাঁ, লক্ষণ সেন, যিনি কিনা বাংলার, লক্ষণ সেন কি ছিলেন? তিনি বাংলার হচ্ছে শেষ হিন্দু রাজা ছিলেন। লক্ষণ সেন ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে চন্দ্র এর বিশেষণ রূপ কি? চন্দ্র এর বিশেষণ রূপ হচ্ছে চান্দ্র। চন্দ্র এর বিশেষণ রূপ হচ্ছে চান্দ্র। তারপর কীর্তনখোলা নাটকের বিষয় কি? কীর্তনখোলা, এই কীর্তনখোলা নাটকটি আসলে কে লিখেছেন? কীর্তনখোলা নাটক লিখেছেন হচ্ছে সেলিম আল-দ্বীন। এই নাটকটি রচনা করেছেন বা লিখেছেন হচ্ছে সেলিম আল-দ্বীন। তো এই নাটকের বিষয়বস্তু কি? এটা হচ্ছে একটা কি বলে, এটা একটা মেলাকে কেন্দ্র করে, অর্থাৎ গ্রামের যে নর্মালি মেলা হয়, অর্থাৎ গ্রামের মেলাকে কেন্দ্র করে কিন্তু এই নাটকটি লেখা হয়। অর্থাৎ লোকায়ত জীবন ও সংস্কৃতি সম্পর্কে বলা হয়েছে। এই নাটকে লোকায়ত জীবন এবং এর সংস্কৃতি সম্পর্কে বলা হয়েছে। তো সেলিম আল-দ্বীন জন্মগ্রহণ করেন কত সালে? যদি বলা হয় সেলিম আল-দ্বীন জন্মগ্রহণ করেন হচ্ছে 1949 সালে, 1949, এবং তার মৃত্যু হয় হচ্ছে 2008-এ। সেলিম আল-দ্বীন 2008 সালে মৃত্যুবরণ করেন ঢাকার একটি বেসামরিক হাসপাতালে। এবং সেলিম আল-দ্বীনের কবর কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে মসজিদ রয়েছে, কেন্দ্রীয় যে মসজিদটা রয়েছে, সেই মসজিদের পাশে কিন্তু
এই সেলিম আল দীন নাট্যকারের তিনি তাকে হচ্ছে সমাহিত করা হয় বা কবরস্থ করা হয় সেলিম আল দীনকে। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। অপমান, তো অপমানের শব্দের অপশব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দের অপশব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? খেয়াল করি এখানে অপমান শব্দের অপশব্দের দ্বারা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিখুঁত, নিকৃষ্ট, বিপরীত নাকি আসলে? আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। অপমান শব্দের অপশব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? যদি বলা হয় অপচয়, অপকার, অপবাদ, এগুলো কিন্তু সব কিছুই অপবাদ, এগুলো সব হচ্ছে বিপরীতার্থক অর্থে ব্যবহৃত হয়েছে। বিপরীতার্থক অর্থে ব্যবহৃত হয়েছে অপবাদ, এগুলো হচ্ছে বিপরীতার্থক অর্থে ব্যবহৃত হয়েছে। আর নিকৃষ্ট অর্থের কথা যদি বলা হয়, যদি নিকৃষ্ট কথা যদি বলা হয় যে নিকৃষ্ট অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে, সেটার অ্যান্সার তাহলে কি হবে? অপসংস্কৃতি বা অপসংস্কৃতি এবং হচ্ছে কি অপকর্ম। অপকর্ম এটা হচ্ছে নিকৃষ্ট অর্থে, এটা হচ্ছে নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়। আর যদি বলে বিকৃত অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি? বিকৃত অর্থে। বিকৃত অর্থে হচ্ছে অপমৃত্যু। বিকৃত অর্থে হচ্ছে অপমৃত্যু। তো বিকৃত অর্থে এই উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোনটি? অপমৃত্যু। অপমৃত্যু। অনিক শব্দের অর্থ কি? অনিক, অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। অনিক মানে হচ্ছে সৈনিক। জাপান যাত্রী এর রচয়িতা কে? জাপান যাত্রী নামে যে গ্রন্থটি রয়েছে এটার রচয়িতা কে? খেয়াল করে এখানে অপশন রয়েছে জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, ইব্রাহিম খাঁ এবং আহমদ ছফা। তো আপনারা অনেকে কমেন্ট করছেন। হাবিবা বিনতে সরকার বলেছেন ঘ নাম্বার। জি, আগের প্রশ্ন এটা। হ্যাঁ, এখনকার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে জাপান যাত্রী এর রচয়িতাকে? জাপান যাত্রীর রচয়িতা হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর যখন সবার প্রথম, অর্থাৎ তার জীবন দশায় প্রথম যখন তিনি জাপান যান, সেই জাপানের যে ভ্রমণ কাহিনী বা জাপানের যে স্মৃতি, জাপানের যে সেই ভ্রমণের অভিজ্ঞতা, সেগুলো নিয়ে কিন্তু রচনা করেছিলেন হচ্ছে জাপান যাত্রী। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1916 সালে কিন্তু তার জাপান সফরকে কেন্দ্র করে বা জাপান দেশে ঘোরার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু তিনি এই জাপান যাত্রী নামে গ্রন্থটি রচনা করেছেন। এখন খেয়াল করি কবি আলাওয়ালের জন্ম কোথায়? কবি আলাওয়াল কোথায় জন্মগ্রহণ করেছেন? কবি আলাওয়াল কোথায় জন্মগ্রহণ করেছেন? ফরিদপুরের সুয়েশ্বর, চট্টগ্রামের জোবরা, চট্টগ্রামের পটিয়া নাকি বার্মার আরাকান? কোথায়? আচ্ছা, কবি আলাওয়ালের জন্মস্থান কোথায়? প্রথমে যদি বলা হয় যে আলাওয়াল জন্মগ্রহণ করেছে কত সালে? 1607 এবং মৃত্যুবরণ করেছেন হচ্ছে 1680 সালে। তো জন্মগ্রহণের কথা যদি বলা হয়, তিনি কিন্তু চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাম হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী। খেয়াল করে হাটহাজারী হচ্ছে উপজেলা এটা। হ্যাঁ, হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে হচ্ছে জন্মগ্রহণ করেছেন। তবে এটা নিয়ে অনেকের দ্বিমত রয়েছেন বা মত পার্থক্য রয়েছে। তবে অনেকে বলেছেন তিনি ফরিদপুরের ফতেহাবাদ পরগনার জালালপুর গ্রামে। খেয়াল করি ফরিদপুরের ফতেহাবাদ পরগনার জামালপুরে
জালালপুরে জালালপুরে হচ্ছে তার জন্ম। আর আমরা কিন্তু এটা খুব ভালো করে জানি যে তিনি কিন্তু আলাওল হচ্ছে কি ছিলেন, মধ্যযুগের কবি ছিলেন। তিনি কিন্তু মধ্যযুগের কবি ছিলেন, এটা কিন্তু আমরা জানি সবাই। হ্যাঁ, মধ্যযুগের কবি ছিলেন। তো খেয়াল করি পরবর্তী প্রশ্ন, কোনটি ব্যতিহার বহুব্রীর উদাহরণ? ব্যতিহার বহুব্রী, দোতলা, আশি বিশ, কানাকানি, অজানা। এটার নিয়ম হচ্ছে কি, ব্যতিহার বহুব্রীর নিয়ম হচ্ছে ক্রিয়ার পারস্পরিক অর্থে, ক্রিয়ার হচ্ছে পারস্পরিক অর্থ বোঝাবে। ক্রিয়ার হচ্ছে পারস্পরিক অর্থ বোঝাবে। অর্থাৎ যদি পূর্বপদটা হচ্ছে কি হবে, পূর্বপদটা হচ্ছে সরিয়া, পূর্বপদ সরিয়া, এবং হচ্ছে পরপদ হচ্ছে রস্বই থাকবে। একটু উদাহরণে খেয়াল করি। তাহলে যদি বলা হয় যে এটার কোনটি ব্যতিহার বহুব্রীর উদাহরণ, তাহলে অ্যান্সারে দেওয়া রয়েছে হচ্ছে কানাকানি। এটার অ্যান্সার হচ্ছে কানাকানি। তো আমরা নিয়মে জানছি ক্রিয়ার পারস্পরিক অর্থ বোঝাবে। আর যদি বলে পূর্বপদে আসলে কি হবে, একটা পূর্বপদে হচ্ছে সরিয়া থাকবে এবং পরপদে হচ্ছে রস্বই। তো খেয়াল করি এখানে কানাকানি অপশনটাতে কিন্তু এখানে যদি বলে কান, হ্যাঁ কানের সাথে কি আছে, এখানে একটা আকার যুক্ত রয়েছে, অর্থাৎ সরিয়া যুক্ত রয়েছে। কানের সাথে কিন্তু একটা সরিয়া যুক্ত রয়েছে, এখানে আকার সরিয়া, তার মানে কি কানাকানি। তাহলে এখানে আকারের ক্ষেত্রে কিন্তু একটা সরিয়া রয়েছে, আর শেষে হচ্ছে কানের ক্ষেত্রে কি রয়েছে, আর কানির শেষে হচ্ছে কি রয়েছে, একটা রস্বই রয়েছে, রস্বই। অর্থাৎ সরিয়া পূর্ব পদে হচ্ছে যে সরিয়া, আর পর পদে হচ্ছে কি রস্বই। কানাকানি, এরকম যদি উদাহরণ যদি বলা হয় হাতাহাতি, হাতাহাতি, এখানে কি একটা সরিয়া আছে, আর এখানে কি একটা রস্বই রয়েছে, এখানে রস্বই। ঠিক একই রকম যদি বলা হয় হাতাহাতি, তারপর যদি বলা হয় হচ্ছে কানাকানি, চুলাচুলি, বা যদি বলা হয় হাসাহাসি, সেক্ষেত্রেও কিন্তু এটা কি হবে, ব্যতিহার বহুব্রী সমস্যা, ব্যতিহার বহুব্রী। অর্থাৎ হাতাহাতি, কানাকানি, হাসাহাসি এই টাইপের শব্দ, অর্থাৎ দুইটার কি থাকবে, ক্রিয়ার পারস্পরিক অর্থ বোঝাবে, পারস্পরিক সম্পর্ক থাকবে, এবং সেগুলোর পূর্বপদটা সরিয়া থাকবে এবং পরপদটা হচ্ছে রস্বই থাকবে, হাত ভারী বাগধারার অর্থ কি? হাত ভারী বাগধারাটার অর্থ হচ্ছে কৃপণ ব্যক্তি, যে আসলে কৃপণতা, যার মধ্যে আসলে কার্পণ্যতা রয়েছে, কৃপণ ব্যক্তিকে আমরা কি বলবো, হাত ভারী। বিরাজ বউ উপন্যাসটির রচয়িতাকে? বিরাজ বউ উপন্যাসটি কে লিখেছেন? বিরাজ বউ উপন্যাসটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস, সেটার নাম হচ্ছে বিরাজ বউ। এই চরিত্রের কথা যদি বলা হয় বিরাজ এবং নীলাম্বর, উল্লেখযোগ্য চরিত্রের কথা যদি বলা হয় বিরাজ এবং নীলাম্বর, এটা লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু উনি জগত্তারিণী পুরস্কার লাভ করেছিলেন, জগত্তারিণী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জগত্তারিণী পুরস্কার লাভ করেন কত সালে যদি বলা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে 1923 সালে। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে যদি বলা হয় ডিলিট উপাধি দেওয়া হয় কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয় হচ্ছে 1936 সালে। 1936 সালে ঢাবি থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট উপাধি দেওয়া হয়। আর জগত্তারিণী পুরস্কার যেটা রয়েছে 1923 সালে, এটা দেওয়া হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এটা দেওয়া হয় বা এই পুরস্কারটি করা হয় তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। অর্থাৎ 23 সালে জগত্তারিণী পুরস্কারটা দেওয়া হয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আর ডিলিট উপাধিটা দেওয়া হয় হচ্ছে
1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তার মৃত্যুর 2 বছর আগে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু 1938 সালে মৃত্যুবরণ করেছিলেন, অর্থাৎ তার মৃত্যুর 2 বছর আগে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়, ডিলিট উপাধি প্রদান করেন। লিঙ্গান্তর হয় না আসলে কোন শব্দটি? লিঙ্গান্তর হয় না কোন শব্দে? ডাক্তারের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এটা হচ্ছে মহিলা ডাক্তার, এটা লিঙ্গান্তর হচ্ছে মহিলা ডাক্তার, তার মানে এটার অ্যান্সার হচ্ছে না। তাহলে ধোপাকে যদি আমরা লিঙ্গান্তর করা হয় তাহলে কি হবে? ধোপিনী, ধোপানি। হ্যাঁ, ধোপাকে হচ্ছে ধোপানি। কেরানিকে আমরা লিঙ্গান্তর করতে পারি না, হ্যাঁ, স্ত্রীবাচক রূপে করতে পারি না লিঙ্গান্তর। আচ্ছা, কেরানি, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কেরানি। আর নাপিতকে যদি বলা হয় তাহলে এটা কি হবে? নাপিতানি অথবা কি হবে? নাপিতিনি। অর্থাৎ আমরা সঠিক অ্যান্সার পেলাম হচ্ছে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, সঠিক অ্যান্সার হচ্ছে কেরানি। সঠিক অ্যান্সার হচ্ছে কেরানি। কোন গ্রন্থটি আসলে মহাকাব্য? কোন গ্রন্থটি মহাকাব্য? আচ্ছা, অনেকেই আপনারা কমেন্ট করছেন। আব্দুল্লাহ অ্যান্সার করেছেন কেরানি, ওকে। রুনা আক্তার অ্যান্সার করেছেন, আহমেদ সিয়াম অ্যান্সার করেছেন কেরানি, ওকে। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার যারা করতে পারবেন কমেন্টে জানাতে পারেন। কোন গ্রন্থটি আসলে মহাকাব্য? অবকাশ রঙ্গিনী, নাকি বৃত্ত সংহার, বিরহ বিলাপ, নাকি আসলে বীরঙ্গনা কাব্য? কোনটা অ্যান্সার হতে পারে? এটার অ্যান্সার হচ্ছে কোনটি? অনেকে কমেন্ট করেছেন, কেউ বলেছেন বৃত্ত সংহার, কেউ বলেছেন বীরঙ্গনা কাব্য। রিজওয়ান আলী সঠিক অ্যান্সার দেননি, এটা অ্যান্সার ভুল, বীরঙ্গনা কাব্য অ্যান্সার ভুল। আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে বৃত্ত সংহার। বৃত্ত সংহার লিখেছেন হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই মহাকাব্যটি কার? বৃত্ত সংহার লিখেছেন হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন হচ্ছে বৃত্ত সংহার। তো এই বৃত্ত সংহার মহাকাব্যটা কিন্তু 2টি পার্টে ভাগ করা হয়েছিল, অর্থাৎ এটা আসলে 2টা ভাগে, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে মিলে মহাকাব্যটি রচনা করা হয়েছিল বৃত্ত সংহার। এইটা হচ্ছে মহাভারত যে মহাকাব্যটি রয়েছে, মহাভারতের কাহিনী অবলম্বনে লেখা। মহাভারতের কাহিনী নিয়ে কিন্তু এই বৃত্ত সংহার মহাকাব্যটি রচনা করা হয়েছে, এবং রচনা করেছেন কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর অবকাশ রঙ্গিনী হচ্ছে নবীন চন্দ্র সেনের হচ্ছে প্রথম কাব্য। এটা হচ্ছে নবীন চন্দ্র সেনের প্রথম কাব্য। নবীন চন্দ্র সেনের প্রথম কাব্যর কথা যদি বলা হয় তাহলে সেটার অ্যান্সার কোনটা? অবকাশ রঙ্গিনী। আমরা 2টা বিষয় এখানে খেয়াল করলাম। মহাকাব্যটি লিখেছেন বৃত্ত সংহার লিখেছেন কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা কোন গল্পের আলোকে বা কোন বইয়ের আলোকে? মহাভারতের কাহিনী অবলম্বনে। আর যদি বলে অবকাশ রঞ্জনী কে লিখেছেন? নবীনচন্দ্র সেনের প্রথম কাব্যগ্রন্থ এটা। কোনটি ফার্সি ভাষার শব্দ? শহীদ, বাদশা, আলমিরা, নাকি হরতাল? কোনটি কোন ভাষার শব্দ? শহীদ হচ্ছে আরবি ভাষার শব্দ। এখানে অ্যান্সার প্রশ্নে বলেছে হচ্ছে ফার্সি ভাষার শব্দ কোনটি? শহীদ হচ্ছে আরবি ভাষার শব্দ। ফার্সি ভাষার শব্দ হচ্ছে বাদশা। ফার্সি ভাষার শব্দ কিন্তু বাদশা। আলমিরা কোন ভাষার শব্দ? আচ্ছা, আলমিরা কোন ভাষার শব্দ? আলমিরা কিন্তু পর্তুগিজ শব্দ। আলমিরা হচ্ছে পর্তুগিজ শব্দ। আর হরতাল আমরা জানি গুজরাটি শব্দ। হরতাল কিন্তু গুজরাটি শব্দ। রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস, এই ত্রয়ী মহাকাব্যর কার রচনা? রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস, কে লিখেছেন এটা?
রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস এই ত্রয়ী মহাকাব্যটি লিখেছেন হচ্ছে নবীন চন্দ্র সেন। নবীন চন্দ্র সেন। খেয়াল করি তাহলে রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস এই ত্রয়ী মহাকাব্যটি রচনা করেছেন কে? নবীন চন্দ্র সেন। তো নবীন চন্দ্র সেনের আরও কিছু উল্লেখযোগ্য যদি রচনার কথা যদি বলা হয়, তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে কি বা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কি? তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে হচ্ছে পলাশীর যুদ্ধ এবং হচ্ছে রঙ্গমতি। পলাশীর যুদ্ধ এবং রঙ্গমতি। আর রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস এই ত্রয়ী যে মহাকাব্যটি রয়েছে, এই ত্রয়ী মহাকাব্যর বা এই তিনটা মহাকাব্যরই নায়ক যদি বলা হয়, তিনটা মহাকাব্য নায়কের কথা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি অ্যান্সার হবে? সেক্ষেত্রে নায়ক হচ্ছে কে? কৃষ্ণ। কৃষ্ণ। এই তিনটি মহাকাব্যর বা ত্রয়ী মহাকাব্যের নায়ক হচ্ছে কৃষ্ণ। আর লিখেছেন নবীন চন্দ্র সেন। লিখেছেন নবীন চন্দ্র সেন। খেয়াল করি মনোকষ্ট শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বিসর্গযুক্ত শব্দে সাধারণত কি হয় না? বিসর্গযুক্ত শব্দে সাধারণত কোনো কিছুর পরিবর্তন না করে কি করা হয়? কোনো কিছুর পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় না সেটা একটু খেয়াল করি। এখানে সাধারণত কোনো কিছু পরিবর্তন হয় না। খেয়াল করি এখানে বলছে যে বিসর্গযুক্ত শব্দ সন্ধি বিচ্ছেদ কি? এক্ষেত্রে কিন্তু খেয়াল করি এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার, মনো বিসর্গযুক্ত কষ্ট। তো এখানে কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে মনোকষ্ট, অর্থাৎ এখানে একটা বিসর্গ রয়েছে। অর্থাৎ এই কথাই বলা হয়েছে যে বিসর্গযুক্ত শব্দে কি হয়? সাধারণত কোনো কিছু পরিবর্তন হয় না, অর্থাৎ ওইটাই থাকবে। এখানে অপশনে কি আছে? এখানে কিন্তু পরিবর্তন হয় না, জাস্ট শুধুমাত্র হচ্ছে মাঝখানে একটা প্লাস চিহ্ন বসছে। শব্দ যেটা সেটাই, শুধু মাঝখানে প্লাস চিহ্ন বসে কি হয়েছে? এটার অ্যান্সার করা হয়েছে। যদি বলা হয় মনোকষ্ট, যদি বলা হয় মনোক্ষুণ্ণ, একই কথা। মনো বিসর্গ যোগ তাহলে কি হবে? ক্ষুণ্ণ। মনো বিসর্গ যোগ হচ্ছে, আচ্ছা, মনো বিসর্গ যোগ হচ্ছে ক্ষুণ্ণ, মনোক্ষুণ্ণ। এভাবে যদি বলে দুঃসংবাদ বা দুঃসাহস যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? শব্দ যেটা থাকবে সেটাই মাঝখানে শুধু প্লাস বসবে, মাঝখানে শুধু যোগ চিহ্ন বসবে। খেয়াল করি দুঃসংবাদ যদি বলে দুঃসংবাদ বা দুঃসময় বা দুঃসংবাদ, ঠিক আছে, বা দুশ্চিন্তা, যেটাই আমরা বলি না কেন, তবে সেক্ষেত্রে কি বসবে? এটা যা আছে তাই থাকবে, শুধু মাঝখানে হচ্ছে একটা যোগ চিহ্ন বসে যাবে, মাঝখানে হচ্ছে একটা যোগ চিহ্ন বসবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলছে যে গৃহী শব্দের বিপরীত শব্দ কি? গৃহী শব্দের বিপরীত শব্দ হচ্ছে কোনটি? অ্যান্সার হচ্ছে এটা বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী। গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী। গৃহী শব্দের বিপরীত হচ্ছে সন্ন্যাসী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে একেই কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? প্রহসন, মহাকাব্য, উপন্যাস নাকি কাব্য? একেই কি বলে সভ্যতা? তো এটা একটু খেয়াল করি, এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে একটা রচনা। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে কি? এটা প্রহসন। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন হচ্ছে কোনটি? একে কি বলে সভ্যতা। আরো একটি রয়েছে, সেটা হচ্ছে কি? বুড়ো শালিকের ঘাড়েরও। বুড়ো শালিকের ঘাড়ে রো। এই দুইটাই হচ্ছে কি? এই দুইটাই কিন্তু মাইকেল
মধুসূদন দত্তের হচ্ছে কি, এই দুইটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। আচ্ছা, বুড়ো শালিকের ঘাড়েরও এই প্রহসনের যদি কেন্দ্রীয় চরিত্রের কথা যদি বলা হয় তাহলে সেটা কি হবে? কেন্দ্রীয় চরিত্র কোনটি? আচ্ছা, কেন্দ্রীয় চরিত্রের কথা যদি বলি, খেয়াল করি। আচ্ছা, এখানে কেন্দ্রীয় চরিত্র, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ভক্তপ্রসাদ। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে, আচ্ছা, রুমা আক্তার বলেছেন প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও। জি, আচ্ছা, ওকে, সঠিক অ্যান্সার হয়েছে। এখন কথা হচ্ছে এটার চরিত্র কি? বুড়ো শালিকের ঘাড়েরও এইটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কি? ভক্তপ্রসাদ বাবু, ভক্তপ্রসাদ বাবু, ভক্তপ্রসাদ বাবু। তো এখন আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের জন্ম সালের কথা যদি বলি, অনেক সময় কিন্তু পরীক্ষায় সালও এসে থাকে। অবশ্য সবগুলো সাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, যেগুলো সাল গুরুত্বপূর্ণ বা যেগুলো সাল থেকে আসার মতো আমরা সেগুলো সাল পড়ার চেষ্টা করব, সেগুলো সাল একটু পড়ার চেষ্টা করব। তো মাইকেল মধুসূদন জন্মের কথা যদি বলা হয় তাহলে তার জন্ম হচ্ছে 1824 সালে। 1824 সালে কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি? যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। খেয়াল করি, জেলার নাম হচ্ছে কি? যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। সাগরদাড়ি, সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1873। তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1873 সালের আলিপুর হাসপাতালে। তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1873 সালের আলিপুর হাসপাতালে। আলিপুর হাসপাতালে, এটা কিন্তু প্রাইমারির প্রশ্ন ছিল, যদিও প্রাইমারির প্রশ্ন ছিল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে অপশনে দেওয়া রয়েছে একে কি বলে? সভ্যতা। কিন্তু আরও একটা প্রহসন যেটা আমরা জানলাম, বুড়ো শালিকের ঘাড়েরও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রহসন। এবং এর কেন্দ্রীয় চরিত্রের কথা আমরা কি জানলাম? ভক্তপ্রসাদ বাবু। এর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ভক্তপ্রসাদ বাবু। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় আমরা কি জানি? মাত্রাহীন। টোটালি আসলে বর্ণ কতগুলো আমরা কিন্তু নিশ্চয়ই সবাই জানি যে বাংলা বর্ণমালায় সব মিলিয়ে বর্ণ হচ্ছে 50টি। কতগুলো? 50টি। তার মধ্যে আমরা জানি কি পূর্ণমাত্রার বর্ণ কতগুলো জানি? 32টা, অর্ধমাত্রার 8টা এবং মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। এখানে প্রশ্ন করেছে যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ, বর্ণ কিন্তু আমরা জানি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কিন্তু আমরা জানি 11টি, আর ব্যঞ্জনবর্ণ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কতগুলা? 39টি। কিন্তু এখানে প্রশ্ন বলেছে কি বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ আমরা জানি 11টি। এখন স্বরবর্ণের মধ্যে অর্ধমাত্রার বর্ণ কতগুলা সেটা একটু খেয়াল করি। তো এটা জানার জন্য আমরা একটু খেয়াল করে দেখি। এ, ওই, ও, এখানে কিন্তু আমরা মোট স্বরবর্ণ সবগুলো লিখে ফেলছি, অর্থাৎ স্বরবর্ণ যে 11টি স্বরবর্ণ রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে লিখে ফেলছি। তো এই যে 11টি স্বরবর্ণ রয়েছে, এই 11টি স্বরবর্ণের মধ্যে থেকে অর্ধমাত্রার স্বরবর্ণ আমরা জানবো। তো অর্ধমাত্রা কিন্তু সবগুলো বর্ণ মিলেই কিন্তু 8টি। আমরা জানলাম কি অর্ধমাত্রা কিন্তু একটু আগে আমি বললাম যে অর্ধমাত্রার মোট বর্ণ কতগুলো? অর্ধমাত্রার মোট বর্ণ হচ্ছে কিন্তু 8টি। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে কি? 8টি। আর পূর্ণমাত্রার বর্ণ আমরা কয়টি জানলাম? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে, আচ্ছা, পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে কতগুলো জানলাম? 32টি এবং মাত্রাহীন হচ্ছে 10টি। মাত্রাহীন হচ্ছে 10টি বর্ণ। অর্থাৎ
টোটালে যে 50টা যে বর্ণ রয়েছে সেই বর্ণগুলোর মধ্যে অর্ধমাত্রার বর্ণ কিন্তু টোটালে 8টা। এই 8টার ভিতরে আবার বলছে অর্ধমাত্রার স্বরবর্ণ কতগুলা। তো স্বরবর্ণ আমরা 11টা লিখে ফেলছি। তো এই অর্ধমাত্রার স্বরবর্ণের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এটা কিন্তু অর্ধমাত্রা হচ্ছে শুধু একটাই বর্ণ রয়েছে, সেটা হচ্ছে কি রি। এই যে বর্ণগুলো রয়েছে স্বরবর্ণ কিন্তু টোটাল 11টা স্বরবর্ণের মধ্যে অর্ধমাত্রা শুধু একটা বর্ণই রয়েছে, সেই বর্ণটা হচ্ছে কি রি। এখানে খেয়াল করে এখানে কিন্তু যে অর্ধমাত্রা, এখানে রিটা শুধু এভাবে দেওয়া আছে অর্ধমাত্রা। আর মাত্রাহীন বর্ণ যদি বলে স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কতগুলা, তাহলে কি 4টি। খেয়াল করে কোনটা, এর উপরে কোনো মাত্রা নেই, এর উপরে মাত্রা কিন্তু না, এরকম থাকলে মাত্রা থাকবে, বাট এখানে কিন্তু এর উপরে কোনো মাত্রা এখানে দেয়া নাই। তার মানে কি এর উপরে মাত্রা নাই, এটা একটা আমরা এ একটা পেলাম, ওই একটা পেলাম, এটার কোনো মাত্রা নাই ও ও, অর্থাৎ স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ হচ্ছে 4টি, আর স্বরবর্ণের অর্ধমাত্রা হচ্ছে কতটি, 1টি। স্বরবর্ণের অর্ধমাত্রা হচ্ছে 1টি। এখানে প্রশ্ন বলছে কি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ, তাহলে অর্ধমাত্রার স্বরবর্ণ আমরা পেলাম কত, 1টি। নর্মালি তো স্বরবর্ণ হচ্ছে যে নর্মালি হচ্ছে অর্ধমাত্রা তো আমরা জানি 8টি, 8টির মধ্যে স্বরবর্ণের হচ্ছে 1টি, হ্যাঁ স্বরবর্ণের 1টি, আর ব্যঞ্জন বর্ণের হচ্ছে 7টি, এই টোটালি হচ্ছে 8টি। আর যদি বলে স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি, তাহলে স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ হচ্ছে এই 4টি। স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কিন্তু একটু আগে দেখলাম এই 4টি। আর যদি বলে স্বরবর্ণের পূর্ণমাত্রা বর্ণ কতগুলা, তাহলে এই প্রথম লাইনের যে বর্ণগুলো রয়েছে এখান থেকে শুরু করে স্বরেয় স্বরেয়া দীর্ঘ পর্যন্ত, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা হচ্ছে স্বরবর্ণর কি বাংলা স্বরবর্ণের হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। বাংলা স্বরবর্ণের যে পূর্ণমাত্রা টোটালে যে আমরা জানছি পূর্ণমাত্রা বর্ণ যে আমরা জানলাম যে 32টা, সেই 32টার ভিতরে 6টা স্বরবর্ণ হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 6টি, যেগুলো আসলে স্বরবর্ণে রয়েছে, স্বরবর্ণের মধ্যে রয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি। কাজী নজরুল ইসলামের গল্প কোনটি, কাজী নজরুল ইসলাম রচিত হচ্ছে গল্প কোনটি। খেয়াল করি পদ্মরাগ, হ্যাঁ মেয়েদের অনেক রাগ বেশি একটু, হ্যাঁ মেয়েরা যারা একটু মেয়ে মানুষ তাদের কিন্তু অনেক বেশি রাগ, বিশেষ করে রোজা রমজানের দিনে কিন্তু এমনিতে অনেক বেশি রেগে থাকে, তাই না। আর গোখরা, পদ্ম গোখরা, তো এখানে রাগের কথা যদি বলা হয়েছে যেহেতু মেয়েদের রাগ বেশি, তো এটা একজন এই পদ্মরাগ উপন্যাসটি লিখেছেন একজন মহিলা ব্যক্তি বা মেয়ে মানুষ, তার নাম হচ্ছে কি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বেগম রোকেয়া। হ্যাঁ, তো যেহেতু তার রাগ বেশি, কেন আমি এই কথা বললাম, আমাদের কিন্তু এখানে কয়েকটা অপশনে দেওয়া রয়েছে, পদ্মরাগ, পদ্ম গোখরা, পদ্ম পুরাণ, পদ্মাবতী, সবগুলো কিন্তু একই প্যাটার্নের, এবং পরীক্ষার সেন্টারে গিয়ে কিন্তু ভুল হইতে পারে, কনফিউশন তৈরি হতে পারে যে আসলে কোনটা কোন, পদ্মর সাথে গোখরা হবে কোনটা লেখক আর রাগ কোনটা, এটা কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। তো আমরা জাস্ট ফান করে বললাম, আসলে মেয়েদের রাগ সবসময় বেশি থাকে না, এটা মজা করে বলা আসলে। তো রাগের কথা যদি বলা হয় সেক্ষেত্রে বেগম রোকেয়া, লেখক হচ্ছে কি বেগম রোকেয়া, এটা কিন্তু বেগম রোকেয়ার হচ্ছে উপন্যাস, হ্যাঁ বেগম রোকেয়ার উপন্যাস। আর পদ্ম গোখরা ইনি লিখেছেন হচ্ছে কি কাজী নজরুল ইসলাম। তাহলে অ্যান্সার কোনটা, কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি, আমরা পেলাম হচ্ছে পদ্ম গোখরা। তো কাজী নজরুল ইসলামের আরও যদি কয়েকটা গল্পের কথা যদি বলা হয় বা গ্রন্থের কথা যদি বলা হয়, সেটা হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ বা কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ, বা জিনের বাচ্চা, এগুলো সবগুলো হচ্ছে কি নজরুলের, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থ। আর পদ্মপুরাণ যদি বলা হয়, পদ্মপুরাণের লেখক হচ্ছে বিজয়গুপ্ত, পদ্মপুরাণ লিখেছেন হচ্ছে বিজয়গুপ্ত। আর পদ্মাবতী তো আমরা জানি, পদ্মাবতী লিখেছেন হচ্ছে কে, আলাওয়াল, হ্যাঁ পদ্মাবতী লিখেছেন হচ্ছে আলাওয়াল। পদ্মাবতী হচ্ছে মধ্যযুগের কবি আলাওয়াল। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ময়ূরকণ্ঠী কোন ধরনের রচনা, ময়ূরকণ্ঠী
কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ, রম্য রচনা, উপন্যাস, নাকি আসলে ভ্রমণ বৃত্তান্ত? ময়ূরকণ্ঠী হচ্ছে কার রচনা? এটা ময়ূরকণ্ঠীর রচনা হচ্ছে এটা রম্য রচনা। ময়ূরকণ্ঠী হচ্ছে রম্য রচনা। কার এটা? সৈয়দ মুস্তফা আলীর। সৈয়দ মুস্তফা আলীর রচনা হচ্ছে কি, বা রম্য রচনা হচ্ছে কোনটি? আরও সৈয়দ মোস্তফা আলীর যদি আরও কিছু রম্য রচনার কথা যদি বলি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে হচ্ছে পঞ্চতন্ত্র, বড়বাবু, এগুলো হচ্ছে কি সৈয়দ মোস্তফা আলীর গুরুত্বপূর্ণ রম্য রচনা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ রম্য রচনা। আর ময়ূরকণ্ঠী কোন ধরনের রচনা? আমরা জানলাম কি এটা সৈয়দ মোস্তফা আলীর, এবং সেই একই সাথে তার রম্য রচনার মধ্যে কোনগুলো রয়েছে? পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র, আচ্ছা অনেকে কমেন্ট করছেন ময়ূরকণ্ঠী সৈয়দ মোস্তফা আলী, রেজওয়ান আলী সঠিক অ্যান্সার দিয়েছেন, সেতু সরকার বলেছেন বড়বাবু। ওকে, আচ্ছা এখানে আরও একটি তার রয়েছে, সেটা হচ্ছে কি কতনা অশ্রুজল। কতনা অশ্রুজল। হ্যাঁ, কতনা অশ্রুজল। এখানে একটা কিন্তু সুবীর নন্দীর কিন্তু একটা গান আছে না, বিখ্যাত গান আছে না, যে কতনা তোমাকে বেসেছি ভালো। হ্যাঁ, কতনা তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তাই না? এটা কিন্তু বিখ্যাত সুবীর নন্দীর একটা বিখ্যাত একটা গান। তো সেটারই প্রথম যেই শুরুটা হয়েছে কি, সেই গানের লাইনটা না শুনে কতনা বেসেছি ভালো না বলে কতনা অশ্রুজল, সেই কতনা হচ্ছে অশ্রুজল। এটা কার? সৈয়দ মুস্তফা আলীর হচ্ছে রম্য রচনা। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে জীবন স্মৃতি কার রচনা? জীবন স্মৃতি। জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে কি আত্মজীবনী। রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে আত্মজীবনী। তার আত্মজীবনীর মধ্যে যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আরো দুই একটা আত্মজীবনীর কথা যদি বলা হয়, সেটা হচ্ছে ছেলেবেলা, আর একটা হচ্ছে কি আত্মপরিচয়। এই দুটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মপরিচয়, এই দুটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থ। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলা হয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক বইয়ের নাম হচ্ছে তৃণাঙ্কুর। তৃণাঙ্কুর, এটা কার আত্মজীবনী? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। তৃণাঙ্কুর। তৃণাঙ্কুর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ। নোটিফিকেশনের বাংলা পরিভাষা কি? প্রজ্ঞাপন। নোটিফিকেশনের বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। এই যুক্ত অক্ষরটি কিভাবে গঠিত হয়েছে? হ্যাঁ, ব্রাহ্মণ। আমরা যদি বলি ব্রাহ্মণ, ব্রাহ্মণ বানানোর ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে লিখি। হ্যাঁ, ব্রাহ্মণ, বা যদি বলি ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্ম, সেক্ষেত্রে কি উচ্চারণ হয়? উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা এইটার বর্ণগুলো কিন্তু বুঝতে পারছি কি ব্রাহ্ম, তার মানে কি হ যোগ মো, ব্রাহ্ম। সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার। 558 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে যে হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? তো খেয়াল করি, এখানে বলা হয়েছে কি গল্পের দুই চরিত্র। গল্পের কথা বলছে মহেশ, বড় দিদি, মেজ দিদি নাকি হরিলক্ষ্মী? এটার অ্যান্সার কি হচ্ছে? মহেশ। এটার অ্যান্সার হচ্ছে মেজ দিদি। মেজ দিদি হচ্ছে কার? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্পের নাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্পের নাম হচ্ছে কি মেজ দিদি। তো এই মেজ দিদি যে গল্পটা রয়েছে তার একটা চরিত্র হচ্ছে কি হেমাঙ্গিনী, কাদম্বিনী এবং হচ্ছে কি কেষ্ট। এগুলো হচ্ছে কিসের চরিত্র? এগুলো হচ্ছে মেজ দিদির চরিত্র। আর শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের কথা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে কি বড় দিদি। বড় দিদি হচ্ছে তার প্রথম উপন্যাস। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? বড় দিদি। তো এই বড় দিদির উপন্যাসের চরিত্রের কথা যদি বলা হয় তাহলে কি হবে? চরিত্রের কথা কি মাধবী এবং সুরেন্দ্রনাথ। উল্লেখযোগ্য চরিত্রের কথা যদি বলা হয় মাধবী,
সুরেন্দ্রনাথ। উল্লেখযোগ্য চরিত্রের কথা যদি বলা হয় মাধবী, তারপর হচ্ছে কি সুরেন্দ্রনাথ। আর শরৎচন্দ্রের জন্ম মৃত্যুর কথা যদি বলা হয়, জন্ম হচ্ছে কত সালে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে কত সালে? 1876 সালে, এবং মৃত্যু হচ্ছে কত সালে? 1938 সালে। 1938 সালে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন এবং জন্মগ্রহণ করেন হচ্ছে কোথায়? হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। অর্থাৎ তিনি কলকাতার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে কি করেন? দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন কত সালে? 1876 সালে, এবং মৃত্যুবরণ করেন হচ্ছে 1938 সালে। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টা শাখা? ইন্দো ইউরোপীয় ভাষার 2টা শাখা। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কিন্তু প্রধানত 2 প্রকার। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে কি কেন্তম, আর একটা হচ্ছে কি শতম। একটা হচ্ছে কেন্তম আর একটা হচ্ছে কি শতম। তো ইউরোপীয় অঞ্চলে যে ভাষাগোষ্ঠী ছিল বা ইউরোপীয় অঞ্চলের যে ভাষাটা ছিল তাকে সেটা কিন্তু কেন্তম ভাষায়, ইউরোপীয়দের যে ভাষাটা ছিল সেটাকে কি বলা হতো? সেটা কেন্তম শাখার কিন্তু অন্তর্ভুক্ত ছিল, সেটা হচ্ছে কেন্তম শাখার। আর ইন্দো ইরানীয় ভাষার যেটা ছিল ইন্দো ইরানীয়, সেটা কিন্তু শতম শাখার অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ইন্দো ইরানীয়দের হচ্ছে শতম শাখা। আচ্ছা, শতম শাখার অন্তর্ভুক্ত। ইন্দো ইরানী হচ্ছে শতম শাখার অন্তর্ভুক্ত এটা। আর শুধু ইউরোপীয় হচ্ছে কি কেন্তম শাখার অন্তর্ভুক্ত। বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? বাংলা ভাষায় ছন্দ কত প্রকার? আচ্ছা, বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? বাংলা যদি বলা হয় বাংলা কবিতায় ব্যবহৃত ছন্দ কিন্তু 3 প্রকার। ব্যবহৃত ছন্দ হচ্ছে 3 প্রকার। তাহলে বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? আমরা জানলাম 3 প্রকার। তাহলে কি বাংলা কবিতায় ব্যবহৃত ছন্দ হচ্ছে 3 প্রকার। ছন্দ হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এবং কি মাত্রাবৃত্ত। স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এবং হচ্ছে মাত্রাবৃত্ত। এই 3টা হচ্ছে বাংলা ভাষায় ছন্দ। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের 16তম ক্লাসের আয়োজন। তো আশা করি আপনারা আমাদের সাথেই ছিলেন শেষ পর্যন্ত। আমি ধরে নিচ্ছি আপনারা শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিলেন, এবং আমাদের যে ক্লাসগুলো অতীতে যেগুলো হয়েছে, আশা থাকবে যে আপনারা অতীতের যে ক্লাসগুলো সেগুলোও ভালোভাবে পূর্বের ক্লাসগুলো করে নেবেন। এতে করে আপনাদের যেটা হবে, পরবর্তীতে আমাদের যখন বই প্রকাশিত হবে তখন কিন্তু আপনাদের কষ্ট করে বইয়ের জন্য অপেক্ষা করতে হবে না, যে কবে বই প্রকাশিত হবে, আমাদের পড়া পিছিয়ে যাচ্ছে। তার আগেই কিন্তু বই প্রকাশিত হওয়ার আগে কিন্তু আমরা এই লেখা বা বইয়ে যেগুলো প্রকাশিত হবে ঠিক সেম জিনিসগুলো কিন্তু আমরা ক্লাস ভিডিও এবং ক্লাস পিডিএফ দুটোই কিন্তু আমরা বই পাবলিশ হওয়ার আগে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছি। এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং প্লাস পয়েন্ট বলবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আবারও দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।